ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছে। মাত্র ৫০০ টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে আম্মা চিরতরে আব্বার বাড়ি ছেড়ে হেঁটে যান। ঘটনাটা শুরু থেকেই বলি। আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে, তাদেরই ভালোবাসার ফসল আমি। তবে আমার জন্মের ৭ বছর হয়ে গেলেও আমার দাদি কখনো আমাকে আপন করে নিতে পারেননি। আম্মার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতো দাদি। একটা কিছু ভুল পেলে তা নিয়েই গালমন্দ করে দিন পার করেছিল তার নিত্যদিনের কাজ। আম্মার প্রতি দাদির এহেন আচরণের কারণ ছিল দাদির বোনের মেয়ে মিতা ফুপি। তিনি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকতেন, দাদিই তাকে বড় করেছেন। তাই দাদি সবসময় চাইতো মিতা ফুপির সাথে আব্বার বিয়ে দিতে, কিন্তু আব্বা সে কথা অমান্য করে আম্মাকে বিয়ে করে নেন। বিয়ের আগ অবধি আব্বা দাদির সব অক্ষরে অক্ষরে কথা শুনতেন। তাই দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ের ব্যাপারটা দাদি এত বছরেও হজম করতে পারেননি। সেই রাগ আজ ১০ বছর ধরে উনি আম্মার উপর তুলছেন। আমার আম্মার ইলিশ মাছ খুব প্রিয় ছিল, তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে। আনলেই দাদি চিৎকার জুড়ে দিত। আম্মা নাকি ইলিশ মাছের কাঁটা গলায় বিধিয়ে দাদিকে মারতে চান। কাঁটা শুধুই অজুহাত ছিল, মূলত দাদি চাইতেন না আম্মা নিজের পছন্দের খাবার খাক। এটা সবাই বুঝতো। তবে সাংসারিক শান্তির জন্য আম্মা আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিল। তার হয়ে আব্বা কোনো দিন দাদিকে কিছু বলেননি। যত কিছুই হোক, আব্বা সারাক্ষণ আম্মারে বলতো, শেফালি, আম্মা বুড়া মানুষ, আর কয়দিনই বা বাঁচবে, ওনার কথা কানে নিও না, একটু সহ্য করো, একদিন সব ঠিক হয়ে যাবে। আম্মা আব্বার কথা পুরোপুরি মান্য করতেন না। তিনি চুপচাপ সহ্য করলেও কথা ঠিকই কানে নিতেন আর চোখের পানি ফেলতেন। আমি ড্যাব ড্যাব করে আম্মার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম, কিন্তু বেশিরভাগ সময় কিছু বুঝে উঠতে পারতাম না। আম্মারে দেখতে না পারলেও দাদি আমারে খুব আদর করতেন। হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলেই। পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে কম উঁচু স্বরে কথা বলতেন সে হলাম আমি। আমারে উনি বুবু বলে ডাকতো। কিছু খেলে আমার জন্য বাকিটা রেখে দিত। আমিও দিনের বেশিরভাগ সময় দাদির সাথে লেগে থাকতাম। উনি সারাক্ষণই আমার কাছে আম্মার নামে এই সেই অভিযোগ করতেন। মিতা ফুফিকে বাদ দিয়ে আম্মাকে কেন বিয়ে করছে সেজন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন। আমার যখন ৭ বছর বয়স, আম্মা আবার সন্তান সম্ভবা হলেন। সবাই মহা খুশি। সেই থেকে আমি আর আম্মা সারাদিন গুটুস গুটুস গল্প করতাম নতুন বাবুকে নিয়ে। ওই সময়টা আমি সারাদিন আম্মার সাথে আগে পিছে থাকতাম। তখন অত শত বুঝতাম না, তাই ভাবতাম এই বুঝি বাবুকে পরীরা দুনিয়ায় দিয়ে যাবে আর আমি বড় আপা হয়ে যাব। দাদি আদর করে ডেকে কাছে বসালেও আমার মন পড়ে থাকতো আম্মার কাছে। বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না। আমার এসব ব্যবহারে দাদি ফুঁসে উঠত আম্মার উপর। আম্মা নাকি আব্বার মতো আমাকেও তার থেকে দূরে সরাচ্ছে। আমি ঘুণাক্ষরেও টের পাইনি বড় আপা হওয়ার উত্তেজনায় আমি চিরকালের জন্য আমার ছোট সাথীকে হারিয়ে ফেলবো। এক রাতে আমি আম্মা আর আব্বার মাঝে শুয়েছিলাম। আব্বা নরম গলায় আম্মাকে জিজ্ঞেস করলো, শেফালি, এখন ভালো মন্দ খাইতে হইব তোমার, নয়তো আমাগো শিমুল রানীর খেলার সাথে দুর্বল হইব। কও তোমার কি খাইতে মন চায়? আম্মা আবেগী গলায় উত্তর দিল, অনেক দিন থাইকা ইলিশ মাছ খাওয়ার মন উথাল পাতাল করতাছে। এখন তো ইলিশের সিজন, আপনি কাল একটা ইলিশ আনবেন, আমি নিজ হাতে রান্না করে খামু। আব্বা হাসতে হাসতে সম্মতি দেয়। পরের দিন ঠিকই সকালে আব্বা আমারে নিয়ে হাটে যায়। আমি হাটের সব থেকে বড় ইলিশটার দিকে আঙুল দিয়ে আব্বারে ইশারা করি। আব্বা ওইটাই ইলিশ কিনে নেয়। খুশি মনে নাচতে নাচতে বাড়ি ফিরেই আম্মার কাছে দৌড়ে যাই। আম্মাও হাসি মুখে ইলিশ মাছ কেটে নিজে রান্না করে। সারা বাড়ি ইলিশের গন্ধে মো মো করছিল। দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মা। দাদি ইলিশের মাথা চায়, কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলছিল। স্বভাবসুলভভাবে দাদি আবার গালমন্দ করা শুরু করে আম্মাকে। আম্মা তার পাতে মাছের বড় এক পিস দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই তিনি ছো মেরে পাতিল নিয়ে উঠোনে ছুঁড়ে মারে। এই সময় আব্বা দোকান বন্ধ করে দুপুরের ভাত খেতে বাড়ি আসে। বাড়িতে পা দিতেই দেখে উঠোনে ইলিশ মাছের তরকারি পড়ে আছে। আব্বারে দেখেই দাদি নাকা কান্না শুরু করে আব্বার দিকে ছুটে আসে। আব্বা তখন হতভম্ব হয়ে আম্মার দিকে তাকিয়ে আছে। দাদি সেদিকে ভ্রুক্ষেপ না করে আব্বাকে বানিয়ে বানিয়ে বলেন, দেখ আশরাফ, তোর বউয়ের কাছে ইলিশ মাছের মাথাটা খাইতে চাইছি দেইখা সেইটা গেছে। ওর জন্য আনা খাবার আমি চাইছি কেন? আমি নাকি তোর বউয়ের খানার দিকে নজর দেই?
আমি শুধু কইলাম, বুড়ো মানুষের মনের কি ঠিক আছে, কখন কি খাইতে মন চায়। তোর বউ আমারে কয়, ওই ইলিশের কাঁটা যেন আমার গলায় বাইজা আমি মরি। এসব শুইনা আমি কান্দন শুরু করছি, তাই পাতিল সহ আমার সামনে ফালাইয়া দিয়া কইছে, সব মাছ যেন আমি খাই। আব্বা উত্তরের আশায় পুনরায় আম্মার দিকে তাকায়। আম্মা শুধু নিচু গলায় বলে, পোয়াতি অবস্থায় একটা মাছের মাথা খাইছি বইলা এত মিথ্যা কথা বলতে আপনার মুখে বাচ্চা না মা? আপনিও তো একজন মা, জানেনই তো এই সময় মনের অবস্থা। আম্মার কথা শুনে দাদি দ্বিগুণ চেতে যায়, বিশ্রী ভাষায় গালাগাল শুরু করে। গালাগালির এক পর্যায়ে তিনি আম্মারে অভিশাপ দিয়ে বলেন, তুই যদি মিথ্যা বলস তোর যেন মরা বাচ্চা হয়। এটা শুনে আম্মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন। আব্বা সাথে সাথেই আম্মার গালে একটা চর মেরে দেন। আম্মা অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পড়ে যান। এরপরই ঘটে যায় ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড। আম্মা মাটিতে পড়ে পেটে হাত দিয়ে এক নাগাড়ে চিৎকার শুরু করে। আব্বা আর দাদি ভোঁকড়ে যায়। কোনো মতে ধরাধরি করে আম্মাকে তখনই হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আম্মা বেঁচে গেলেও বাচ্চাটা মরে যায়। আম্মা ওই রাতেই আমাকে নিয়ে নানা বাড়িতে চলে যায়। পরের দিন সকালে আব্বা আম্মারে আনতে গেলে আম্মা সোজা সাপটা বলে দেন উনি আর ওই বাড়িতে যাবেন না। আব্বা নিজের কাজের জন্য অনেকক্ষণ ক্ষমা চান। উনি আম্মাকে বোঝাতে চেষ্টা করেন দাদির অভিশাপেই উনি রেগে গিয়েছিলেন। তবে যতই হোক দাদি তো ওনার মা, তাই দাদিকে না পেরে আম্মাকে চড় দিয়ে বসেন। আম্মা হিস হিস বলেন, আমারে যেমন 10 বছর ধরে সব কিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলছেন, ওই রকম আপনার আম্মারেও যদি বুঝাতেন আমারে মানতে না পারলেও মানিয়ে চলতে, তাইলে আজ আমার বাচ্চাটা মইরা যাইতো না। আমার সাথে যা করছেন তার জন্য আপনারে আমি মাফ করলেও আমার বাচ্চা মরার দায় থেকে আপনাকে মাফ করবো না। নিজের বউয়ের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পারে না, তার ঘর আমি করবো না। এরপরও আব্বা বহুবার আমাকে আর আম্মাকে আনতে গেলেও আমরা আর যাইনি। আমাকে আম্মা যেতে কখনো নিষেধ করেনি, কিন্তু ওই দিন নিজের মায়ের উপর হওয়া অন্যায় দেখে আমার ছোট মনেও বাবা আর দাদির জন্য ঘৃণা সৃষ্টি হয়। একসময় আব্বাও আসা বন্ধ করে দিলেন। বহু বছর কেটে গেলেও আম্মা আব্বার মধ্যে ডিভোর্স হয়নি, কিন্তু তারা একদিনের জন্য একসাথে থাকেননি। প্রতি মাসে আব্বা লোক মারফত আমার আর আম্মার খরচ বাবদ কিছু টাকা পাঠিয়ে দিত। কিন্তু হঠাৎ আব্বা আবার আমাদের দুয়ারে আসেন। এখন আমি মেট্রিক দিব। আব্বা অনেকটাই বুড়িয়ে গেছেন। আম্মার হাত ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করেন। দাদি নাকি মৃত্যু শয্যায়, সারাদিন শুধু আম্মার নাম ধরে ডাকে আর কান্না করে। তার শেষ একটা ইচ্ছা আম্মার কাছে মাপ চাওয়া। মৃত্যুর কথা শুনে আম্মা আর স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ আমাকে বগল দাবা করে দাদি বাড়ির দিকে রওনা দিলেন। আম্মারে দেখেই দাদি চোখের পানি ছেড়ে নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করলেন। আম্মা তারে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে বুঝাতে লাগলো। হঠাৎ দাদি আব্বাকে ডেকে বললেন, আশরাফ বাজান, একটা বাজারে গিয়ে একটা ইলিশ আনবি? অনেক দিন শেফালির হাতের রান্না খাই না, খুব ইচ্ছা করতাছে। ও মাছ রান্না কইরা আমার সামনে বইসা মাথা খাইবু, আমি মন ভইরা দেখমু, এতে যদি আমার পাপের ক্ষমা হয়। আম্মার দিকে ফিরে বলেন, কিরে মা, এই বুড়িটারে চাইডা ভাত রাইন্দা খাওয়াইবি না? আম্মা কান্না করতে করতে সম্মতি দিলেন। এই ভালোবাসাটুকুই তো একসময় আমার মা চেয়েছিলেন। আমি এক কোণে বসে অবাক চোখে দেখি আমার পরিবারের পুনর্মিলন।